গত 15ই ফেব্রুয়ারি ভারত পাকিস্তানকে যেরকমভাবে হারিয়েছিল, সেই ভারতীয় জয়ের রেশ 15 তারিখ রাতেও যেরকম ছিল, সেরকম 16ই ফেব্রুয়ারি সারাটা দিন আমাদের মনের মধ্যে ছিল। একটা আলাদা আনন্দ, আলাদা অনুভূতি কিন্তু কাজ করছিল। আর যতই আপনারা বলুন না কেন, এই গতকালকের হার, যেটা আমরা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার সামনে হারলাম, সেই হারের রেশ যেরকম কাল সারা রাত ছিল, আজ সারা দিন বুকের উপরে কিন্তু একটা পাথর যেন আমরা বয়ে বেড়াচ্ছি। এটা ভারতীয় ক্রিকেট প্রেমী তারা প্রত্যেকেই জানে এবং প্রত্যেকেই অনুভব করে। তবে সেই সমস্ত সরিয়ে রেখে যেই আলোচনা করতে এলাম, কোন সমীকরণে আমরা যেতে পারি সেমিফাইনালে। অনেকে হাসাহাসি করবে, দাদা আবার তোমরাও চলে এলে সমীকরণের পাল্লায়। কিছু করার নেই, সিচুয়েশন সেরকমই জায়গায় দাঁড়িয়েছে। কোন সমীকরণে ভারত যেতে পারে সেমিফাইনালে সে আলোচনা করার আগে যেটা আলোচনা করব, আমাদের টিমে কিন্তু একটা তোলপাড় চলছে। পাল্টা দোষারোপ পালা হয়তো চলছে না, কিন্তু কেউই এটা বুঝতে পারছে না কেন অক্ষর প্যাটেল খেললো না। এর কোনো যুক্তি এখনও পর্যন্ত কোনো ক্রিকেট প্রেমীরাও যেরকম খুঁজে পায়নি, সেরকম পুরনো যারা প্রাক্তন খেলোয়াড় রয়েছেন, যেরকম রবিচন্দ্রন অশ্বিন পর্যন্ত অবাক যে কেন অক্ষর প্যাটেলকে খেলানো হয়নি। এবং রবিচন্দ্রন অশ্বিন তো আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেছে যে কোনো পরিকল্পনা ছাড়াই দক্ষিণ আফ্রিকার এগেনস্টে ভারত নেমেছিল। এগুলো আইপিএলে হয়, আন্তর্জাতিক টুর্নামেন্টে নয়। গুরুত্বপূর্ণ কথা, অভিজ্ঞ একজন প্লেয়ার। এই সব কিছু সরিয়ে রেখে কোন প্লেয়ারদের নিয়ে এখন একেবারে তুলকালাম চলছে দলের অন্দরমহলে, সেই নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, সঞ্জু স্যামসং দলে আসছে, এটা শুধু সময়ের অপেক্ষা। আপনারা এটা দেখতে পারবেন যে সঞ্জু কিন্তু দলে আসছে, এবং সেটা সম্ভবত তিলক বর্মার জায়গায়। অনেকে হৈ হৈ করবে, অভিষেক শর্মা কেন নয়। আমাদেরও প্রশ্ন রয়েছে, অভিষেক শর্মা কেন নয়। তবুও অভিষেক শর্মাকে রেখে তিলক বর্মাকে ওখান থেকে সরাবে 3 নম্বর থেকে, এবং এটাও হয়তো আমরা দেখতে পারি সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা ওপেনার হিসাবে নামলো এবং ঈশান কিষানকে 3 নম্বরে পুট করা হলো। কারণ এই লেফটি রাইটি কম্বিনেশনটা সরে যাওয়ার পর বিপক্ষ দল অফ স্পিনারদের নিয়ে এসেই কিন্তু বাজিমাত করছে, এটা প্রমাণিত। সালমান আলী আগা পর্যন্ত উইকেট নিয়ে যাচ্ছে প্রথম ওভার বল করতে এসে আরিয়ান দত্ত সে উইকেট নিয়ে যাচ্ছে নেদারল্যান্ডের। আর কি, আর কোনো প্রমাণ তো দরকার হয় না, এটা তো সিম্পল, একেবারে সাদা চোখেই ধরা পড়ে। এখন প্রশ্ন হলো অভিষেক শর্মা নাকি তিলক বর্মা। সবাই বলছে যে হতে পারে দুজনের মধ্যে একজন, কিন্তু সবথেকে বেশি সম্ভাবনা তিলক বর্মার সরে যাওয়াটা। তার কারণ তিলক বর্মা নিউজিল্যান্ড সিরিজে খেলেইনি, ছিল না, এবং দলে এসে যোগদান করার পর একটা ম্যাচ খেলেছিল সাউথ আফ্রিকার সঙ্গে, যেটা একটা ওই গা গরম করা ম্যাচ। তারপর খুব কি হেভি কিছু করে দেখাতে পেরেছে এখনো পর্যন্ত। সবথেকে বড় কথা, স্ট্রাইক রেট, যেটুকুই রান করুক না কেন স্ট্রাইক রেট প্রচণ্ড খারাপ। টি20 স্ট্রাইক রেট যদি 3 নম্বরে ব্যাট করতে নেমে, তা আবার পাওয়ার প্লে চলাকালীন 114, 110 হয়, তাহলে প্রশ্ন তো থাকবেই। এখন প্রশ্ন তো অভিষেক শর্মাকে নিয়েও থাকবে। এ তো তাও কিছু করেছে, 110 স্ট্রাইক রেটেই হোক কিছু রান করেছে, কোনো ম্যাচে 22, কোনো ম্যাচে 30 করেছে। অভিষেক শর্মা কি করেছে, প্রশ্ন তো থাকলোই। কিন্তু এখনও পর্যন্ত অভিষেক শর্মাকে সরানোর কোনো পরিকল্পনা ভারতীয় দলের নেই, সেটা দেখা যাক কি হয়। সঞ্জু স্যামসং এবং অভিষেক শর্মা এরা দুজন ওপেন করলে লেফটি রাইটি একটা কম্বিনেশন যেরকম পেল, তারপর ফার্স্ট ডাউনে ঈশান কিষান যদি আসে 3 নম্বরে, যেটা আমরা নিউজিল্যান্ড ম্যাচগুলোতে দেখেছিলাম, সেই টিমকেই আবারও কিন্তু রাখার চেষ্টা বা আবার সেই লেভেলে গড়ে তোলার চেষ্টা করছে। অন্যদিকে অক্ষর প্যাটেল দলে আসছেই। আগের দিন কেন খেলেনি কেউ কোনো সদুত্তর দিতে পারছে না। কেন ওয়াশিংটন সুন্দর, অনেকে বলবে অফ স্পিনার, কি করেছে বাংলায় আরও বাজেভাবে বলা যেতে পারতো। কি করেছে, না ব্যাটে না বলে কোনো অবদান নেই।
একটা ক্যাচ যেটা মিস ছিল, ওটা ক্যাচ ছিল না, হাতের অনেক উপর দিয়ে গেছে। হ্যাঁ, আগের দিন নেদারল্যান্ডের এগেনস্টে একটা ভালো ক্যাচও নিয়েছিল, কিন্তু একটা ক্যাচের জন্য একটা প্লেয়ার, অক্ষর প্যাটেল, তাকে এমনি এমনি তো সহ অধিনায়ক করে পাঠানো হয়নি। তার ঘরের মাঠ মোতেরা স্টেডিয়াম, গুজরাট, মানে এখন যেটা নরেন্দ্র মোদী স্টেডিয়াম। আর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, আইসিসির বড় টুর্নামেন্ট ভারত জিততে পারছে না। কেন? কারণটা কি? কুফা নাকি স্টেডিয়াম? আমরা জিতেছি সেখানে, পাকিস্তানের এগেনস্টে 2023-এর বিশ্বকাপ জিতেছি, নেদারল্যান্ডের সঙ্গেও জিতেছি, কিন্তু বড় ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে হেরেছি, দক্ষিণ আফ্রিকার কাছেও হারলাম। তবে এটা একটা এটা বলা উচিত নয় কোনো স্টেডিয়ামের নামে, অনেকে বলছে বলে আমি এই কথাটা তুলে আনলাম। তো এই দুটো চেঞ্জ অবশ্যই আসছে, আর কোন সমীকরণে এবার ভারত যেতে পারে সেই নিয়ে আলোচনা করব। আর একটা খবর দিয়ে দিই, আহমেদাবাদ থেকে কিন্তু আজকে দুপুরের 12:30-1 নাগাদ টিম বাস বেরিয়ে এয়ারপোর্টে গেছে। দুপুর 2:30 নাগাদ ফ্লাইট, সেই ফ্লাইটে করে চেন্নাস্বামী স্টেডিয়াম মানে চিপক আমাদের সাউথে আসছে, আহমেদাবাদ পশ্চিমে, সেখান থেকে কিন্তু দক্ষিণে যাচ্ছে, মানে তামিলনাড়ুতে আসছে, পরের ম্যাচ তামিলনাড়ুতে। এবার দেখুন, আমরা যেই হিসাবে যেতে পারি সেমিফাইনালে, সেই হিসাবটা একটু অন্যরকম। সাউথ আফ্রিকা 2 পয়েন্ট পেয়ে গেছে, আর আমাদের -3.800 হচ্ছে গিয়ে রান রেট, যেটা খুবই খারাপ। এটা আরও বেটার করা যেত, যদি -1 বা -0.12 এরকম কিছু হতো তাহলে অনেকটা বেটার থাকতো। এটা খুব খারাপ জায়গা, এই রান রেটটায় হারা খুবই বিপজ্জনক একটা সংকেত। তবে কোনো বিপদ আসবে না যদি সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েকে হারিয়ে দেয় এবং 6 পয়েন্ট ঘরে তুলে নেয়। সেক্ষেত্রেও আমাদের পরের ম্যাচ দুটো জিততেই হবে, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের সঙ্গে। জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচ রয়েছে 26-এ, আর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 1 তারিখে। এই দুটো ম্যাচ আমাদের জিততেই হবে। সেক্ষেত্রে সাউথ আফ্রিকা হবে 6 পয়েন্ট, আমাদের হবে 4 পয়েন্ট। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ের মধ্যে নিজেদের যে খেলাটা হবে, তার মধ্যে যেই জিতুক তারা 2 পয়েন্টের বেশি আসতে পারবে না, অন্য দল শূন্যতে থেকে যাবে। এইটা হচ্ছে একেবারে নর্মাল সমীকরণ। এখানে গেলে 100% ভারত যাচ্ছেই। এবার সমস্যাটা কোথায় হবে? সমস্যা, যদি ইন্ডিয়া এর পরে একটা হেরে যায় তো হয়ে গেল। মেন যেটা জায়গা, সেটা পরের দুটো ম্যাচ জিতে 4 পয়েন্ট তুলতেই হবে। আর সাউথ আফ্রিকা যদি 6 পয়েন্ট তুলে নেয় তাহলে তো হয়েই গেল। সেমিফাইনালে ভারত দ্বিতীয় হিসাবে, এই গ্রুপের সেকেন্ড রানার্স হিসাবে। অন্যদিকে আরও সমস্যা হয়ে যাবে এই রান রেটটার জন্য। কেন? সাউথ আফ্রিকা এর পরের একটা ম্যাচ জিতলো, একটা ম্যাচ হারলো। সাপোজ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হারলো, জিম্বাবুয়ের সঙ্গে জিতলো, সাউথ আফ্রিকার 4 পয়েন্ট, রান রেট ভালোই থাকবে। বা খুব বড় মাপে যদি হেরে যায় তাহলে তখন এফেক্ট পড়বে, অত বড় মাপে ধরছি না, খুব সামান্যভাবেও যদি হারে তাহলে 4 পয়েন্ট। সেক্ষেত্রে সাপোজ ওয়েস্ট ইন্ডিজ জিতেছে, ওয়েস্ট ইন্ডিজের 2 পয়েন্ট থাকবে, এবং ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়েকে হারালো, সেক্ষেত্রেও জিম্বাবুয়ে 0-তে থেকে গেল, ওয়েস্ট ইন্ডিজ চলে এলো 4 পয়েন্টে, এবং ইন্ডিয়াও ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়েকে হারিয়ে 4 পয়েন্ট। 3টে দলই কিন্তু 4 পয়েন্ট। তখন হবে গিয়ে, এটা আমি ওয়েস্ট ইন্ডিজ দিয়ে উদাহরণ দিলাম, হতে পারে জিম্বাবুয়েও সেই জায়গায় 4 পয়েন্ট নিয়ে আসতে পারে। এবার জিম্বাবুয়ে যেরকম ভালো খেলছে, তাতে যে কোনো কিছু পাশা উল্টে যেতে পারে। ইন্ডিয়া 4, সাউথ আফ্রিকা 4, ওয়েস্ট ইন্ডিজ 4 সাপোজ, তখন এই রান রেটটাই হয়ে যাবে আসল। তার মানে এর পরের যে ম্যাচ দুটো ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে রান রেটের আমাদের বড় ব্যবধানে ওদেরকে হারিয়ে রাখলে প্রাথমিকভাবে আমরা একটা সুবিধায় থাকব। আচ্ছা, আরও একটা সমীকরণ কি আছে? ইন্ডিয়া পরের ম্যাচ দুটো জিতলো, সেক্ষেত্রে জিম্বাবুয়ে 0-ই থেকে গেল, ওয়েস্ট ইন্ডিজও 0 থেকে গেল, ভারত চলে গেল 4 পয়েন্টে। জিততে তো পরের ম্যাচ দুটো হবেই, ভারত চলে গেল 4 পয়েন্টে। সাউথ আফ্রিকা পরের একটি ম্যাচ হারলো এবং সেও 4 পয়েন্টে
রইল একটি ম্যাচ জিতে। এবার ওয়েস্ট ইন্ডিজকে হারালো, 4 পয়েন্ট পেল। জিম্বাবুয়ের কাছে হারলো, 4 পয়েন্টই থেকে গেল। আবার জিম্বাবুয়েকে ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে দিল, তাহলে এই দুটো দল 2 পয়েন্টেই থেকে যাবে। আমরাও 4, সাউথ আফ্রিকাও 4। সেক্ষেত্রে আর রান রেট অনুযায়ী শুধু দেখা হবে কি কোন দলের রান রেট বেশি, সে এই গ্রুপের চ্যাম্পিয়ন। যার রান রেট কম এই গ্রুপে সে রানার্স হয়ে সেমিফাইনালে যাবে। এই হচ্ছে মেন সমীকরণ, এবং কতটা কি এই অনুযায়ী যাবে এখনও বোঝা যাচ্ছে না, কারণ ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে পাশা কিন্তু পাল্টে দিতে পারে যে কোনো মুহূর্তে। তো ভালো থাকবেন। আর এই স্পোর্টস বাংলা চ্যানেলটি নতুন, আমাদের ট্রাভেল শুটার স্পোর্টস চ্যানেলটি কিন্তু সমস্যায় আছে এবং সেটি সম্ভবত 1 তারিখে বন্ধই হয়ে যাবে। ওই অনেক পুরনো ভিডিও দেওয়া ছিল, তাতে কিছু কপিরাইট সমস্যা ছিল, সেগুলো পরে ঠিকঠাক করা হয়নি, এটা একটা ভুল ছিল। যাই হোক, এরকম ভুল আর আশা করছি হবে না। আপনারা প্লিজ হাত জোর করছি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, টাটা।